আমান, তুমি যদি গল্প করো তাহলে ক্লাসে বাইরে গিয়ে গল্প করো। আমি তো মিউট করে রাখছি ম্যাম। তাহলে কার জন্য শব্দ আসতেছে? আমার ঘরে আমি একাই আছি, আর কেউ নেই। সবাই মিউট করে রাখছে। অর্গানিক কেমিস্ট্রি তোমাদের অনেকগুলো মানে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, লাস্ট প্রশ্ন কয়টা ছিল? 2টা প্রশ্ন ছিল না? হ্যালো আফরিন, প্রশ্ন বাদ ছিল কয়টা বলো তো? বুঝে না? আপনার ওখান থেকে সাউন্ড আসছে ম্যাম। অ্যাডমিন ভাইয়া, আপনি একটু মিউট করুন। এখন ঠিক আছে? সাউন্ড আছে? এখন বলো যে তোমাদের প্রশ্ন বাদ ছিল কি কি? প্রথম চ্যাপ্টারটা অনেকটা ক্লাস নেওয়া হয়েছে, যেটা একদিনে শেষ করা উচিত ছিল। কি প্রশ্ন বাদ আছে বলো? এখানে তো সবগুলো থিওরি প্রশ্ন। বলো। ম্যাম, ওই যে 2 নাম্বার কোশ্চেন একটা ছিল, কোন নাম্বার? বিজারণ ধর্ম প্রদর্শন ও, করে। ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্ম প্রদর্শন করে, এটা এক লাইনে প্রশ্ন। ফর্মিক অ্যাসিডে বিজারণ ধর্ম আছে। তারপর ম্যাম আরেকটা ছিল হচ্ছে এসিড ও ক্ষারকীয় শক্তির উপর দ্রাবকের প্রভাব। আচ্ছা ঠিক আছে, ওটা বলতেছি। ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্ম প্রদর্শন করে। কেন করে? কেন বলতে, ফর্মিক অ্যাসিডে একটা অ্যালডিহাইড প্রান্ত রয়েছে, এই অ্যালডিহাইড প্রান্তর কারণে ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্ম প্রদর্শন করে। শেষ। ফর্মিক অ্যাসিডের সংকেত লিখে দিছিলাম, মনে আছে? HCOH, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডে একটি অ্যালডিহাইড প্রান্ত রয়েছে যা এই বিজারণের কারণ। শুধুমাত্র এটুকু মনে রাখবে যে ফর্মিক অ্যাসিডে বিজারণ ধর্ম প্রদর্শন করে কেন? কেননা ফর্মিক অ্যাসিডে একটি অ্যালডিহাইড প্রান্ত রয়েছে যা বিজারণ ধর্ম প্রদর্শনের অন্যতম কারণ। এই কারণে ফর্মিক অ্যাসিড বিজারণ ধর্ম প্রদর্শন করে। মূলত ফর্মিক অ্যাসিড টলেন বিকারক, ফেরিং দ্রবণ, মার্চুরিক ক্লোরাইড এগুলোকে বিজারিত করে। আরেকটা প্রশ্ন কি বললে আফরিন? হ্যালো হ্যালো, ম্যাম দেখতেছি। দেখো দেখো, অ্যাসিড ও ক্ষারকের শক্তির উপর দ্রাবকের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা আমরা পড়বো না, সাজেশনে অনেক অগোছালো ভাবে দেওয়া আছে আর তোমরা মুখস্থ করতে পারবে না, অনেক বড়। জি ম্যাম, এটা অনেক বড়। ওটা বাদ দাও। ম্যাম আরেকটা হচ্ছে যে নাইট্রোজেনের একটা কোশ্চেন। নাইট্রোজেন একটা প্রশ্ন আছে যে নাইট্রোজেন পরমাণু সংকরণ নাইট্রোজেন যুক্ত যৌগ ক্ষারকের ক্ষার ধর্ম কি রূপে প্রভাবিত করে। এটা সাজেশনে অগোছালো ভাবে আছে, আমি একটু গুছিয়ে লিখে দিচ্ছি। আর কি আছে বলো, এটা বাদে আর কি আছে? এই প্রশ্নটা আছে নাকি? ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ, কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আছে? জি ম্যাম, এটা আছে। অম্ল মানে কি? অ্যাসিড। অ্যাসিড। আমরা অ্যাসিডের সংজ্ঞাতে কি পড়েছিলাম? অ্যাসিড হাইড্রোজেন প্লাস আয়ন যদি ত্যাগ করতে পারে সহজে, তাহলে সেটা কি হয়ে যাবে? অম্ল। তাহলে ফেনল খুব সহজে তার সর্বাবস্থায় শক্তিস্থ প্রোটনটা অপসারণ করতে পারে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে, তাই ফেনল অম্লধর্মী।
আর অ্যালকোহল হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে না, তাই অ্যালকোহল নিরপেক্ষ। অ্যাসিডে যেভাবে লিখে দিয়েছিলাম ওইভাবে এটাকে লিখে দিবে, একই প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি তোমাদের, তোমরা একটু ছোট করে লিখে নাও, ঠিক আছে? ওই নাইট্রোজেনেরটা, নাইট্রোজেনটা লিখে নাও। নাইট্রোজেন পরমাণু নিঃসর্গ ইলেকট্রন যুগল, নাইট্রোজেন পরমাণুর পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ইলেকট্রন যুগল 2x² আংশিকভাবে বেনজিন বলে বলয়ের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সাথে মিলিত হয়। ফলে নাইট্রোজেন পরমাণু নিঃসর্গ ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেনজিন বলয়ের দিকে আকৃষ্ট হয়। বলয়ের দিকে আকৃষ্ট থাকে, তখন প্রোটনের সাথে নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সন্নিবেশ বন্ধন গঠনের সুযোগ কমে যায়। এর কারণে অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন মিথাইন বা অ্যালিফেটিক অ্যামিন ও অ্যামোনিয়া NH3
অপেক্ষা দুর্বল ক্ষারক। দুর্বল ক্ষারক। উঠাইছ? হ্যালো আফরিন, তবে দেখো আমি কি বললাম খাতার সঙ্গে মিলিয়ে নাও। নাইট্রোজেন পরমাণু নিঃসর্গ ইলেকট্রন যুগল 2s, অর্থাৎ নাইট্রোজেন পরমাণু একটা নিঃসর্গ ইলেকট্রন থাকবে, সেই নিঃসর্গ ইলেকট্রন 2s2 আংশিকভাবে বেনজিন বলয়ের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সাথে মিলিত হবে। ফলে নাইট্রোজেন পরমাণু নিঃসর্গ ইলেকট্রন যুগল আর বেনজিন বলয়ের দিকে আকৃষ্ট থাকে। তখন কি করবে? তখন প্রোটনের সাথে নাইট্রোজেন পরমাণু নিঃসর্গ ইলেকট্রন যুগলের একটা সন্নিবেশ বন্ধন গঠনের সুযোগ কমে যায়। এই কারণে অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন, মিথাইন বা অ্যালিফেটিক অ্যামিন ও অ্যামোনিয়া অপেক্ষা দুর্বল ক্ষারক। এটা একটা ভাগ চলে গেল। এরপর আমরা আরেকটা ভাগ বের করব, অর্থাৎ তুলনা করতে হবে। তো মূলত তোমাকে বলাই হয়েছে প্রশ্নে যে ক্ষার ধর্মতা কিভাবে প্রভাবিত করে, কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে, এই আর কি। তো সাজেশনে অগোছালো ভাবে দেওয়া আছে, আমি গোছালো ভাবে লিখে দিচ্ছি পয়েন্টগুলো। এটা প্রথম পয়েন্ট চলে গেল। এরপর দ্বিতীয় পয়েন্ট। আবার বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী গ্রুপ বা মূলক চিহ্ন, যে সকল মূলক বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আচ্ছা আমি একটা জিনিস দেখাই দেই। এটা হচ্ছে তোমাদের বেনজিন, এই বেনজিনের সঙ্গে হচ্ছে অর্থো মেটা, এটা হচ্ছে মেটা নাইট্রো। এটাকে আমরা কি বলতাম? এটাকে কি বলা যায় বলো দেখি, যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি কেউ বলো দেখি? নাইট্রোবেনজিন। সক্রকারী গ্রুপের অবস্থান হচ্ছে, এটাকে বলা অর্থ অবস্থান, এটাকে বলা মেটা অবস্থান, আর এটাকে বলা হয় হচ্ছে প্যারা অবস্থান। সক্রকারী গ্রুপ সবসময় মেটা, সক্রকারী গ্রুপ থাকে অর্থ আর প্যারা অবস্থানে, আর নিষ্ক্রিয়কারী গ্রুপ থাকে মেটা অবস্থানে। এই নাইট্রো মূলকটা হচ্ছে একটা নিষ্ক্রিয়কারী মূলক। নিষ্ক্রিয়কারী মূলক থাকলে ক্ষার ধর্মতা হ্রাস পাবে। এটাই আমরা এখন এখানে লিখব। যে আমরা বেনজিন বলে নিষ্ক্রিয়কারী মূলক যেমন নাইট্রো মূলক, এছাড়া আরো অনেক মূলক রয়েছে। নাইট্রো মূলক, সোডিয়াম না, এটা কিন্তু নাইট্রো, NO2 যুক্ত থাকলে তখন উক্ত, অর্থাৎ আগে যেটা আমরা তুলনা করলাম অ্যারোমেটিক আর অ্যালিফেটিক অ্যামিন, সেটা আবার লিখতেছি। তখন অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্মিতা উপরে রেখ তয়সিতা ধর্মিতা ফিনাইল অ্যামিনের চেয়ে হ্রাস পায়। অ্যামিনের চেয়ে হ্রাস পায়। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন সেম একই কথা, বেনজিন বলয় সক্রকারী নিষ্ক্রিয়কারী মূলকের পরিবর্তে যদি সক্রকারী মূলক যেমন মিথক্সি বা OH এগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যারোমেটিক
অ্যামিনের ক্ষারধর্মিতা ফিনাইল অ্যামিনের চেয়ে বেশি হবে। সেম একই কথা লেখো, ডট দিয়েছি বেনজিন বলে সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী জায়গায় সক্রিয়কারী মূলক, যেমন হচ্ছে মিথক্সিমূলক CH3O অথবা হচ্ছে OH, এগুলো হচ্ছে সক্রিয়কারী মূলক। যুক্ত থাকলে ডট 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 যুক্ত থাকলে ডট 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 উক্ত অ্যারোমেটিক অ্যামিন ডট ডট ফিনাইল অ্যামিনের চেয়ে হ্রাসের জায়গায় হবে শুধু বেশি। এবার পয়েন্ট আকারে প্রশ্নটা পড়বে, তাহলে ইজি মনে হবে। ওঠানো হয়েছে তোমাদের? জি না। তাহলে এই হচ্ছে আজকে অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার শেষ। তবে মনে রাখবে এই অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট কি, আমি তোমরা কি পড়লে পরীক্ষায় কমন পাবে। এই অধ্যায় থেকে শুধুমাত্র ওই যে প্রশ্নগুলো আছে না, দুইটা অ্যাসিডের মধ্যে কে সবথেকে বেশি শক্তিশালী, দুইটা অ্যাসিডের মধ্যে কে সবথেকে অধিক অম্লীয়, এটা প্রশ্ন থাকবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবেই। আমি যেটা পড়াইছি দেন তোমরা যেগুলো হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। এরপর হচ্ছে একটা থিওরি ছিল, কি সূত্রটা ছিল যেন, লুইস মতবাদ। এটা তোমার খ বিভাগে থাকতেও পারে, নাও থাকতে পারে, লুইস মতবাদ। আর গ বিভাগের জন্য ইম্পর্টেন্ট এটা আজকে যেটা করালাম এইটা। আরেকটা ইম্পর্টেন্ট ছিল যেটা বাদ দিলাম, অ্যাসিড ও ক্ষারকের শক্তির উপর দ্রাবকের প্রভাব, গ বিভাগের এটা আর এইটা। তো এটা অনেকটা অগোছালো, এটাও একটু হালকা অগোছালো, কিন্তু এটা গুছিয়ে লেখা যায়। আর এটা আতামাতে কিছু বুঝবা না। ফেনলেরটা পড়াবেন না, না আমরা পড়বো? কোনটা? ফেনলটা তোমরা পড়ে নিও, ফেনল ওই অ্যাসিডটাই তো। প্রথম চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, ওখান থেকে প্রশ্ন বললাম তো, প্রশ্ন খুব কম আসবে। ওই শুধু প্রশ্ন আসবে তোমার দুইটা অ্যাসিডের মধ্যে কে সবথেকে বেশি শক্তিশালী আর কে অধিক অম্লীয়, এখান থেকে প্রশ্ন আসবে। ওই একটা টপিক থেকে প্রশ্ন আসে প্রথম অধ্যায় থেকে। প্রথমে আমরা ছোট ছোট অধ্যায়গুলো শেষ করে নিব, এরপরে বড় অধ্যায়গুলো শুরু করব।